অন্ধ্রপ্রদেশের একটি বিশাল জঙ্গলে আদিবাসীদের একটা সমুদায় থাকত। অনেক বছর ধরে এই আদিবাসীগুলো এই জঙ্গলেই বাস করত। জঙ্গলই এদের কাছে সবকিছু ছিল। কিন্তু হঠাৎ করেই জঙ্গলের মাঝখানে একটা মল তৈরি করার কাজ শুরু হয়ে যায়, আর সমস্ত আদিবাসীদেরকে জঙ্গল খালি করার জন্য বলা হয়। তোমরা সবাই মন দিয়ে কথাটা শোনো, এখানে একটা মল তৈরি হতে চলেছে, সেই জন্য সবাইকেই জঙ্গল ছেড়ে চলে যেতে হবে। কিন্তু এই জঙ্গলটা তো আমাদের ঘর, তাই না? আমরা আমাদের বাড়ি ছেড়ে কোথায় যাব? সেসব আমি শুনতে চাই না। তোমাদের যেখানে ইচ্ছা হয় তোমরা চলে যাও, কিন্তু এই জঙ্গলটা খালি করে দাও। এইভাবে কি করে খালি করব? এটা আমাদের পরপুরুষদের জায়গা। ভালোভাবে বলছি, যদি না শোনো তাহলে জোর জুলুম করে কিন্তু এই জঙ্গল খালি করাতে হবে। সরকারের আদেশ, এটা সবাইকে মানতেই হবে, না হলে তোমাদের সবাইকে এর জন্য শাস্তি ভোগ করতে হবে। ঠিকাদার সমস্ত আদিবাসীদেরকে জঙ্গল খালি করার জন্য বলে সেটা চলে যায়। কিন্তু এই কথা শোনার পরে আদিবাসীরা খুবই চিন্তিত হয়ে পড়ে। কেউ কিচ্ছু বুঝতেই পারে না যে ওরা যদি যাবে তো কোথায় যাবে। ওরা এখানে প্রায় অনেক পূর্ব বংশ ধরে এই জঙ্গলই ওরা বাস করছে। এই দেশটা কি আমাদের নয় যে আমাদের বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, আর সরকার কিছু করছেই না? সরকারই তো আমাদেরকে বাড়ি থেকে বেঘর করছে। এখন এর থেকে বেশি সরকারের কাছে কি আশা করতে পারি? অনেক দিন কেটে যায় আর আদিবাসীরা জঙ্গল খালি করে না। তখন ঠিকাদার রেগে এসে তাদেরকে হুমকি দেয়, তোমরা এইভাবে দেখছি কথা শুনবে না। সোজা কথায় ঘি না উঠলে আঙুল বেঁকাতেই হয়। এবার আমাকেই কিছু একটা করতে হবে। ঠিকাদার শহর থেকে একটা জেসিবি মেশিন নিয়ে আসে, আর ওই জেসিবি মেশিনের সাহায্যে জঙ্গলের সমস্ত গাছ উবড়ে দেয় আর ওদের বাড়িঘরও ভেঙে দেয়। এরা কিরকম নির্দয়ী লোক, সবার বাড়িঘর ভেঙে দিল। এখন আমরা কোথায় যাব? এমনিতেই শীতকাল পড়তে চলেছে, আর এই আবহাওয়াতে আমরা কি করে বাঁচবো? ওরে বাবা! এরা কি জানে যে ঠান্ডার মরশুমে বাইরে ঘুমোতে কিরকম লাগে? আদিবাসীদের বাড়িঘর ভেঙে যাওয়ার কারণে ওরা একেবারে বেঘর হয়ে যায়, আর তারপর ওরা সবাই জঙ্গল থেকে পাহাড়ের দিকে চলে যায়। পাহাড়ে বরফ পড়ার কারণে শীত বাড়তেই থাকে, আর ঠান্ডায় ওরা থরথর করে কাঁপতে থাকে, আর শরীর খারাপ হয় ওদের। এই ঠান্ডায় আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। খুব তাড়াতাড়ি আমাদের একটা বাড়িঘর তৈরি করতে হবে, না হলে আমাদের বাচ্চাদের অবস্থা খুবই খারাপ হতে চলেছে। কি করব এরপর আমরা? আমরা তো শুধু গাছের নিচে ঘর বানাতে জানি, এই পাহাড়ে ঘর কি করে বানাবো? মনে হচ্ছে আমাদের কুল দেবতার সাহায্য আমাদেরকে নিতেই হবে। উনি আমাদের এই সমস্যা থেকে বের করে আনতে পারবেন। এখন সমস্ত আদিবাসী সমুদায় মিলে নিজেদের কুল দেবতার পুজো করতে শুরু করে দেয়। ওদের কুল দেবতা হলো শকুন, আর ওদের কাছে শকুনের একটা বড় মূর্তিও ছিল। সমস্ত সমুদায় যেখানেই যেত, যেখানেই থাকতো, এরা সবাই এই মূর্তিটাকে সঙ্গে করে নিয়ে যেত। হে কুল দেবতা, আমাদেরকে সাহায্য করুন, আমরা সবাই ঘর ছাড়া হয়ে গিয়েছি। হে কুল দেবতা, আমাদের থাকার জন্য ঘর দিন। আমাদের বাচ্চারা পাহাড়ের এই ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ছে। প্রত্যেক আদিবাসী ওরা মন থেকে কুল দেবতাকে ডাকতে শুরু করে আর স্মরণ করে, আর ওনার কাছে সাহায্য চায়। সমস্ত আদিবাসীদের ডাক শুনে ওদের কুল দেবতা শকুন মূর্তি থেকে বাইরে এসে প্রকট হয়। তোমাদের সবার সাথে খুবই অন্যায় হয়েছে, তোমাদের কাছ থেকে তোমাদের ঘর কেড়ে নেওয়া হয়েছে, সেই জন্য তোমাদের এখানে সাহায্য করতে আমি এসেছি। শকুন নিজের জাদুর সাহায্যে একটা বিশাল বড় ডিম বের করে, আর সেটা খুবই বড় একটা মহলের মতন দেখতে। এটা হলো আমার জাদুর ডিম। তোমরা সবাই এর ভেতরে থাকতে পারবে, আর এর ভেতরে বসে তোমরা খাবারও খেতে পারো। আর তার সাথে এই জাদু ডিমটা তোমাদের সাথে শীতকালে গরম আর গরমকালে ঠান্ডা আর সমস্ত বিপদ থেকে মুক্ত দেবে। তোমরা এই কথা কখনোই ভুলে যেও না। হে কুল দেবতা, আমরা সমস্ত আদিবাসী এই জাদুর ডিমের জন্য আপনাকে কৃতজ্ঞ জানাচ্ছি। হে কুল দেবতা, আপনার জয় হোক। আপনি আমাদের সমস্ত আদিবাসীদের একটা নতুন ঘর দিয়ে সবাইকে আবার একজোট করে দিলেন। আমরা সবাই এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সমস্ত আদিবাসীরা নিজেদের কুলদেবতার কাছে প্রণাম জানায়, আর ওদের কুলদেবতা ওদের সবাইকে আশীর্বাদ দিয়ে ওখান থেকে উধাও হয়ে যায়। এখন সব আদিবাসীরা কুলদেবতার আশীর্বাদ স্বরূপ দেওয়া ওই ডিমের মধ্যে ঢুকে পড়ে। এই ঘরটা তো দেখছি কোনো রাজার মহলের মতন পুরোপুরি। এত বড় ঘরে তো আমরা সবাই মিলে একসাথে থাকতে পারবো, তাই না? ওই জাদুর ডিমের ঘরে একটা অদ্ভুত ঝলমলে ব্যাপার ছিল। আদিবাসী লোকেরা খুব খিদে পেয়েছিল বলে সেই সব খাবার খেতে শুরু করে দেয় যা ওখানে রাখা ছিল, আর সবার পছন্দ মতন ওখানে আলাদা আলাদা খাবারের জিনিসও রাখা ছিল। আমার তো এমন মনে হচ্ছে যে
এটা কোনো ঘর নয়, এটা স্বর্গ। আমাদের যা যা প্রয়োজন রয়েছে সব কিছুই এখানে রাখা রয়েছে দেখছি। খাবারের জন্য খাবার, শোয়ার জন্য বিছানা, বালিশ, আর বাচ্চাদের পড়াশোনার জন্য বইও রয়েছে দেখছি। সমস্ত আদিবাসীরা খুবই আনন্দের সাথে ওই জাদুই ডিমের ভেতরে নিজেদের জীবন কাটাচ্ছিল। তখনই হঠাৎ করে একদিন জাদুই ডিমের ঘরটা খুব জোরে নড়তে শুরু করে দেয়। মনে হচ্ছে খুব বড় একটা ঝড় আসতে চলেছে। যাও, সবাইকে বাড়িতে ডেকে নিয়ে চলে আসি, চলো তাড়াতাড়ি চলো। কয়েকজন আদিবাসী ডিমের বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। তখন তারা এসে দেখে যে বাইরে বিশাল বড় একটা তুফান আসতে চলেছে। আদিবাসীরা সবার প্রথমে বাচ্চাদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেয়। চলো বাচ্চারা, তাড়াতাড়ি ঘরের মধ্যে চলে এসো, যাও যাও, শিগগির যাও, নাহলে এই তুফান তোমাদেরকে ক্ষতি করতে পারে। সমস্ত বাচ্চারা খুব তাড়াতাড়ি ডিমের ঘরের মধ্যে ঢুকে পড়ে, আর আদিবাসীরাও ওদের পিছু পিছু ডিমের ঘরের মধ্যে ঢুকে পড়ে। তখনই কেউ চিৎকার করছে, সেটা ওরা শুনতে পায়। বাঁচাও, বাঁচাও, কেউ আছো? প্লিজ আমাদের কেউ এখান থেকে রক্ষা করো, বাঁচাও। আদিবাসী দেখে যে তুফানের কারণে ওই মলটা পুরোপুরি ভেঙে গেছে আর সবাই ওর নিচে চাপা পড়ে গেছে। আদিবাসীরা তুফানের মধ্যে নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে ওদেরকে বাঁচানোর জন্য চলে যায়। তোমরা চিন্তা করো না, তোমাদের সবাইকে আমি এখান থেকে বাঁচিয়ে নিয়ে চলে যাব। তোমরা সবাই হাতটা আমাদেরকে বাড়াও। এই যে এদিকে তাকাও, আমি এখানে আটকে রয়েছি, প্রথমে আমায় এখান থেকে বের করো, আমার পায়ে খুব যন্ত্রণা হচ্ছে। তুমি চিন্তা করো না, আমি তোমাদের সবাইকে এখান থেকে রক্ষা করে নিয়ে যাব। তোমরা সবাই হাতটা শুধু বাড়াও। সাবধানে এসো, কিন্তু এখানে সব কিছু ভাঙা পড়ে রয়েছে, তোমারও কিন্তু কষ্ট হতে পারে। এখানে আমার পাটা কেটে গেছে, তুমি খুব সাবধানে এসো। আরে ভয় পেও না, হ্যাঁ আমি এসবে অভ্যস্ত, এমনিতেই জঙ্গলে থেকে থেকে আমাদের এইসব জিনিসের অভ্যস্ত হয়েই গেছে। তাহলে ঠিক আছে, কিন্তু তবুও একটু সাবধানে থেকো। এখানে গজালও পড়ে রয়েছে, ওই মালপত্রের নিচে পড়ে থাকে। সবাই নিজের হাতটা বাড়ায় আর আদিবাসী ওদেরকে টেনে ওই ভাঙাচোরার তলা থেকে বের করে নিয়ে আসে। তখন তুফান আরও জোরে আসে আর সবাই ওর মধ্যে ফেঁসে যায়। তখন আদিবাসী তুফানের মধ্যে থেকে সবাইকে বাঁচিয়ে জাদুই ডিমের ভেতরের মধ্যে নিয়ে চলে যায়। তোমাকে অসংখ্য ধন্যবাদ আদিবাসী দাদা, আজকে তুমি আমাদের সবাইকে বাঁচিয়েছো। তুমি যদি না থাকতে তাহলে কে জানে আমাদের কি হতো। আরে এইসব তো আমার কর্তব্য ছিল, আমি তো শুধু আমার কর্তব্য পালন করেছি। তোমাদের ঘর আমরা ভেঙে দিয়েছি আর তোমাদের ঘর ছাড়া করেছি, এর জন্য আমাদের ক্ষমা করে দাও। আরে তোমার জন্য আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, বুঝতে পেরেছো? কিন্তু এখন আমাদের কাছে এখন ভালো একটা বাড়ি রয়েছে। তবে একটা কথা সবসময় মনে রেখো, যে মানুষ হোক বা পশু প্রাণী, তাদের ঘর থেকে কখনোই ঘরছাড়া করো না তোমরা। তুফান ঠান্ডা হয়ে যাওয়ার পরে মলে যারা কাজ করছিল সেই সব লোকেরা নিজের নিজের বাড়ি চলে যায়। তারপর তুফান এত জোরে থাকার কারণে মলটা ভেঙে যায়, আর সেই জন্য সমস্ত আদিবাসীরা মিলে ওই জায়গাতে আবার গাছ লাগাতে শুরু করে দেয়। ঠাকুর সাহেব মেয়ে মালার বিয়েতে প্রচুর পণ দিয়েছিলেন, কারণ ওর মেয়ের মাথার বুদ্ধি একটু কম ছিল। ও শরীরের দিক থেকে বড় হলেও মস্তিষ্ক ছিল শিশুর মতো। দেখো বাবা, আমি বিয়ে করে নিয়েছি। তুমি বলেছিলে না বিয়ে করলে আইসক্রিম খাওয়াবে, তাহলে কোথায় আমার আইসক্রিম? রামু। ঠাকুরের চাকর অনেক আইসক্রিম নিয়ে সেখানে এলো, আর নববধূ সবার সামনে আইসক্রিম খেতে লাগলো। এসব দেখে সুমিত্রার তো হুঁশ চলে গেল। টাকার জন্য এই বিয়ে, কিছুদিন তো সহ্য করতেই হবে। বছর খানিক বাদে ঠাকুর সাহেবকে বলে দেব যে ওনার মেয়ে বিয়ের যোগ্যই না, আর নিজের মেয়েকে এসে নিয়ে যাবেন। আমাকে টাকা ফেরতও দিতে হবে না। ব্রিজেশ মায়ের নয়নের মণি ছিল, মা যা বলতো সে তেমনটাই করত। ব্রিজেশ আর মালার বিয়ের পর 6 মাস কেটে গেছে, আর এবার সুমিত্রা নিজের খেলা শুরু করলো। ও মালাকে শোনাতে লাগলো, জানি না আমি কোন কুক্ষণে আমার ব্রিজেশের বিয়ে এই হতবতী মেয়েটার সাথে দিয়েছিলাম। এই মেয়েটা শারীরিক দিক দিয়ে তো বড়, কিন্তু আসলে একটা বাচ্চা, না নিজে কিছু বোঝে না বোঝালে কিছু বোঝে। এখন একমাত্র ভগবানই আমার ইচ্ছে পূরণ করতে পারে। কোন ইচ্ছে? নাতি নাতনি দেখার। তুমি তো জানোই না বাচ্চা কি করে হয়। আপনি বলে দিন না শাশুড়ি মা, বাচ্চা কি করে হয়? হে ভগবান, এখন আমি বোঝাবো? এইসব শোনার আগে তুমি তুলে নিও ভগবান, তুলে নিও আমাকে। আরে বলো না শাশুড়ি মা, বাচ্চা কোথা থেকে আসে? বাজারে পাওয়া যায়, যাও কিনে আনো। ব্যাস এইটুকুই ব্যাপার। আমি এক্ষুনি বাজারে যাচ্ছি,
আর আসার সময় একটা বাচ্চা কিনে আনবো। মালা আলমারি থেকে সোনার কয়েনের পুটলি নিয়ে নিল আর বাচ্চা কেনার জন্য চলে গেল। ও বাজারে পৌঁছলো। এখানে বাচ্চা কোথায় পাওয়া যায়? একটা কাজ করি, কাউকে জিজ্ঞেস করে নি। মালা সেখানে এক মহিলার কাছে গেল। আরে দিদি, এখানে বাচ্চা কোথায় পাওয়া যায়? কার বাচ্চা? কার মানে মানুষের বাচ্চা। মানুষের বাচ্চা? তুমি কি করবে নিয়ে? আমি মানুষের বাচ্চা কিনতে চাই। কি পাগল হয়ে গেছো নাকি? পালাও এখান থেকে। জানি না এসব পাগল কোথা থেকে চলে আসে। যাও, নইলে পিটিয়ে অবস্থা খারাপ করে দেবো। পালাও এখান থেকে। ওই মহিলা মালাকে পাগল ভেবে তাড়িয়ে দিল। মালা এগিয়ে গেল। সে একটা দোকানে দেখলো গরুর বাছুর আর ছাগলের বাচ্চা ছিল। মালা সেই দোকানদারের কাছে গেল। দাদা, তুমি কি মানুষের বাচ্চাও বিক্রি করো? না না, এসব কি ফালতু কথা বকছো? বেরো বেরো এখান থেকে। মালা যে দোকানেই যাচ্ছিল সেখান থেকে লোকে তাড়িয়ে দিচ্ছিল। মালাকে একজন ঠগ লোক দেখে ফেলল। মনে হচ্ছে এই মহিলাটা একদম পাগল, কিন্তু ওর শরীরে তো কত সোনা রয়েছে দেখলাম। নিশ্চয়ই পয়সাওয়ালা ঘরের হবে। আমি ওকে বোকা বানিয়ে ওর সব টাকা লুট করে নেব। ঠগ নিজের রূপ পাল্টে একজন সাধুর বেশ ধারণ করলো। তারপর মালার কাছে এলো। অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন। পুত্রী, তোমার একটা বাচ্চা চাই, তাই তো? হ্যাঁ বাবা, আপনি আমায় একটা বাচ্চা দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আমার পেছনে এসো। মালা ওই সাধুর পেছনে হাঁটতে লাগলো। সাধু মালাকে নিজের সাথে জঙ্গলে নিয়ে গেল। জঙ্গলে একটা বড় গাছের তলায় বসে পড়ল। আরে বাবা, আপনি তো আমাকে বাচ্চা দেবেন বলেছিলেন। হ্যাঁ পুত্রী, কিন্তু বাচ্চা কেনার জন্য তোমার কাছে টাকা আছে কি? হ্যাঁ আছে তো, আমার কাছে পুটলি ভরে সোনার কয়েন আছে। মালা সাধুকে সোনার কয়েনে পুটলি দেখালো, যেটা দেখে সাধুর চোখ ঝলসে গেল। ব্যাস এইটুকু সোনা? আমার কাছে তো এইটুকুই আছে। এতে তো শুধু মানুষের ডিম পাওয়া যাবে। তাই চলবে? ডিম ফেটে বাচ্চা বেরোবে তো? হ্যাঁ, কিন্তু অপেক্ষা করতে হবে। ঠিক আছে, চলবে। তুমি এখানেই দাঁড়াও, আমি মানুষের ডিম নিয়ে আসছি। ওই ঠগ সাধু গাছের পেছনে গেল। বড় গাছের পেছনে আগে থেকে তরমুজকে সাদা রং করে রেখে দিয়েছিল। ঠগটা সাদা তরমুজটা তুলে নিয়ে এলো। তারপর ওই সাদা তরমুজটা মালাকে দিয়ে দিল। এত বড় ডিম! হ্যাঁ, মানুষের ডিম এত বড় তো হবেই। হ্যাঁ হ্যাঁ, এই নাও। মালা সাধুকে সোনার কয়েনের পুটলিটা দিয়ে দিল। তারপর ডিম নিয়ে হাঁটতে লাগলো। সাবধানে যেও, রাস্তায় ডিমটা ফেলে দিও না। আমি সাবধানে যাব। মালা ওখান থেকে চলে গেল। এবার আমারও বাচ্চা হবে। এই মানুষের ডিমটা ফুটবে আর সেখান থেকে একটা বাচ্চা জন্মাবে। বাচ্চাটা মেয়ে হবে নাকি ছেলে, সে যাই হোক, সেটা তো আমার বাচ্চা হবে আর শাশুড়ি মায়ের ইচ্ছাও পূরণ হয়ে যাবে। রাস্তায় মালা একটা বড় মন্দির দেখলো। এই ডিমটাকেও ভগবানের দর্শন করিয়ে দিই, ভগবানের ওর উপর কৃপা হবে। এই কথা চিন্তা করে মালা ডিমটাকে মন্দিরের ভেতর নিয়ে গেল ও ভগবানের মূর্তির সামনে ওই ডিমটা রেখে দিল। ভগবান, আমারও একটা বাচ্চা চাই যে আমার সাথে সব সময় থাকবে। সবাই বলে আমি পাগলি আর কেউ আমার সাথে কথাও বলে না। তুমি এই ডিমটার খেয়াল রেখো। মালা ডিমটা ওইখানে রেখে প্রসাদ খেতে চলে গেল। ও চলে যাওয়ার পরে একটা চমৎকার ব্যাপার হলো, আর ভগবানের মূর্তি থেকে আলো বেরোতে লাগলো আর সাদা তরমুজের উপর সেই আলো পড়লো। কিছুক্ষণ পরে মালা সেখানে ফিরে এলো। তারপর ডিমটা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। শাশুড়ি মা, আমি মানুষের ডিম নিয়ে এসেছি। এবার আমারও বাচ্চা হবে যে আপনাকে ঠাকুমা বলবে। আরে বোকা, এটা কি নিয়ে এসেছিস?
মানুষের আবার ডিম হয় নাকি? হয়তো আমাকে এই ডিমটা সাধু বাবা দিয়েছে আর বলেছে এটা খেয়াল রাখতে। পাগল একটা, চলো ঠাকুর সাহেবকে তোমার কীর্তি দেখাবো। সুমিত্রা আর ব্রিজেশ মালা আর ও ডিমটা ঠাকুর সাহেবের কাছে নিয়ে এলো। আপনি দেখুন কি কর্ম করে এসেছে আপনার মেয়ে। বাচ্চার কথা বলছিল, ও মানুষের ডিম নিয়ে এসেছে, বলছে এটার থেকে বাচ্চা বেরোবে। ঠাকুর সাহেব লজ্জিত হলেন। মা এসব কি? মানুষ কি ডিম থেকে হয় নাকি? বাবা, বেরোবে, এই ডিম থেকে বাচ্চা অবশ্যই বেরোবে। এরকম কিভাবে হতে পারে? হবেই, এই ডিমটা ফুটে এ থেকে বাচ্চা বেরোবে, আমার বাচ্চা। মালা এই কথাটা বলছিল, তখন হঠাৎ ডিমে ফাটল ধরলো আর ডিম ফেটে গেল। তারপর প্রচন্ড আলোর মধ্যে বাচ্চার কান্নার শব্দ শোনা গেল। সবাই অবাক হয়ে গেল। ওই ডিমের ভেতর সত্যি একটা বাচ্চা ছিল। আমার বাচ্চা, দেখো বাবা, আমার বাচ্চা। আমি বলেছিলাম না আমার বাচ্চা ডিম ফুটে বাইরে বেরোবে, দেখেছো? ঠাকুর সাহেব, ব্রিজেশ, সুমিত্রা আর বাকি সব লোকেরা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এটা ভগবানের চমৎকার কার্য ছিল যে ডিম থেকে বাচ্চা বেরোলো। মালাকে ওই বাচ্চা ভগবান উপহার হিসাবে দিয়েছেন, ওর একাকিত্ব দূর করার জন্য। ডিম ফুটে মানুষের বাচ্চা বেরোনো অসম্ভব ছিল, কিন্তু যা কিছু সবাই নিজে দেখলো সেটা অবিশ্বাস করাও অসম্ভব ছিল। অবশেষে লোকে মেনে নিল যে মানুষেরও ডিম হয়।